প্রাচীন বাংলার ইতিহাস আমরা যদি জানতে চাই, এই ক্রমিকটা আমরা মনে রাখবো। প্রথমে আমরা জানবো যে মৌর্য শাসন সম্পর্কে, তারপরে গুপ্ত শাসন, তারপর গৌড় শাসন, তারপর গৌড় শাসন এবং পাল শাসনের মাঝামাঝি যে একটা অবস্থা, এটা হচ্ছে মাৎস্য নেই, পাল শাসন, তারপর হচ্ছে সেন শাসন। এই ক্রমিক অনুযায়ী আমরা প্রাচীন বাংলার ইতিহাসটা জানবো, তাদের শাসন সম্পর্কে জানবো। তার আগে আমরা একটু জিনিস জেনে নেব যে মগধ রাজ্য নিয়ে। মগধ রাজ্যে ক্রমে ক্রমে অনেক বংশ আসছে। প্রথম হচ্ছে হর্ষঙ্ক বংশ, যার রাজা ছিলেন বিম্বিসার। বিম্বিসার বংশ, বিম্বিসার রাজার বংশের এরা সবাই ছিল পিতৃহন্তা বংশ, মানে এরা প্রত্যেকেই ক্ষমতায় আসছে তাদের পিতাকে হত্যা করে, এই জন্য এদেরকে বলা হতো যে পিতৃহন্তা বংশ। বিম্বিসার সম্পর্কে আমরা জীবনানন্দের কবিতায় বিম্বিসার সম্পর্কে জানতে পারি। দ্বিতীয় হচ্ছে শিশুনাগ বংশ, তৃতীয় হচ্ছে নন্দ বংশ। নন্দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্ম। 4 নম্বরে তারপরে মৌর্য বংশ আসে। তো নন্দ বংশের একজন রাজা ছিলেন, ওর নাম হচ্ছে দননন্দ। দননন্দের সাথে মৌর্য বংশের চন্দ্রগুপ্ত মৌর্যের একটা যুদ্ধ বা কলহ বাধে। তো দননন্দকে বলা হয় ইতিহাসের শ্রেষ্ঠ ধনী রাজা। দননন্দকে বলা হয় ইতিহাসের শ্রেষ্ঠ ধনী রাজা, কারণ তার 8,000 অস্থি বাহিনী, 20,000-এর মতো ঘোড়া বাহিনী সহ প্রায় 2 লক্ষ সৈনিক ছিল। তো তিনি জনগণের উপর বেশি ট্যাক্স আরোপ করতেন, তাই জনগণ দননন্দের উপর রাগ ছিল, খুব ছিল। দননন্দের আঞ্চলিক প্রশাসনিক কেন্দ্র ছিল আজকের নরসিংদীর ওয়ারী বট্টেশ্বরে। আরেকজন ব্যক্তি সম্পর্কে জানব, চাণক্য। চাণক্য উনি আসলে দননন্দের একজন প্রশাসনিক কর্মকর্তা ছিলেন, যার উপাধি ছিল কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। এই চাণক্যের একটা গ্রন্থ আছে, অর্থশাস্ত্র, সায়েন্স অফ পলিটিক্স নামে, 15টি খণ্ডে বিভক্ত। তো চাণক্য আসলে তক্ষশিলা পাকিস্তানের একটা বিদ্যাপীঠ, এই তক্ষশিলা হতে অর্থনীতি এবং রাজনীতি বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন। তো শুরুর দিকে চাণক্য দননন্দের প্রশাসনিক কর্মকর্তা ছিল, কিন্তু একটা পর্যায়ে চাণক্যের সাথে দননন্দের মতবিরোধ দেখা যায়। এই জন্য চাণক্যকে নির্বাসনে জঙ্গলে পাঠিয়ে দেয় দননন্দ। আর দননন্দের সাথে এর আগেই চাণক্যকে নির্বাসনে পাঠানোর আগে চন্দ্রগুপ্ত মৌর্যের কলহ ছিল। তো দননন্দ রাজা চন্দ্রগুপ্তকে ও তার মাকে নির্বাসনে পাঠিয়ে দেয়। ও নির্বাসনে জঙ্গলে গিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য এবং চাণক্যের সাথে দেখা হয়, তাদের মধ্যে আলাপ হয়। তখন তারা জানতে পারে তাদের দুজনেরই শত্রু হচ্ছে একজন দননন্দ। তখন তারা দুইজনে মিলে দননন্দকে আক্রমণ করে পরাজিত করে। তো নন্দ বংশের অবসান ঘটে এবং মৌর্য বংশের শাসনামল শুরু হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মৌর্য শাসন শুরু হয় 324 থেকে আনুমানিক 187 খ্রিস্টপূর্ব পর্যন্ত। তো মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের পরে ক্ষমতায় আসেন বিন্দুসার। চন্দ্রগুপ্তের পর ক্ষমতায় আসেন বিন্দুসারের একটা স্পেশাল কথা হচ্ছে তার প্রায় 100 জন ছেলে ছিল, 100 জন। তাদের মধ্যে একজন হচ্ছে অশোক। বিন্দুসারের 100 জন ছেলের মধ্যে একজন হচ্ছে অশোক। এই অশোককে বলা হয় মৌর্য শাসনের শ্রেষ্ঠ রাজা। এই অশোকই হচ্ছে ব্রাহ্মী লিপির পৃষ্ঠপোষক। অশোকের আমলে কি হয়, 262 থেকে 261 খ্রিস্টপূর্ব তিনি কলিঙ্গ যুদ্ধে প্রায় 2 লক্ষ মানুষ হত্যা করেন এবং পরবর্তীতে অনেক অনুতপ্ত হয়ে নরম হয়ে যান এত মানুষের কথা চিন্তা করে। তো উনি অহিংসা পরম ধর্ম এবং জীব হত্যা মহাপাপ এসবে আশ্বস্ত হয়ে যান। এজন্য পরবর্তীতে উনি হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্মের প্রচারে আত্মনিয়োগ করেন। এজন্য তাকে এই অশোককে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। তো মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, ওনার শাসনামলে ভারতবর্ষে গ্রিক দার্শনিক মেগাস্থিনিস এসেছিলেন। মেগাস্থিনিস একাধারে একজন ভূগোলবিদও বটে। মেগাস্থিনিস ভারতের বর্ণনা নিয়ে একটি গ্রন্থ লেখেন, নাম হচ্ছে ইন্ডিকা। তারপর আমরা দেখব যে মৌর্য বংশের পঞ্চম রাজা হচ্ছে বৃহদ্রথ।
তাকে পুষ্যমিত্র নামে একজন হত্যা করে। এভাবে মৌর্য শাসনের অবসান ঘটে। গুপ্ত শাসন, গুপ্ত শাসনকে বলা হয় আসলে ইতিহাসের স্বর্ণযুগ, কারণ তখন আর্থসামাজিক মান মর্যাদা অনেক ভালো ছিল। গুপ্ত শাসনের প্রথম পুরুষ হচ্ছে শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, আর শ্রেষ্ঠ রাজা হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে নেপোলিয়ানও বলা হয়, নেপোলিয়ান। তো তখনকার রাজধানী ছিল পাটালিপুত্র, বর্তমানের পাটনা, বিহার। আমরা একটা কথা জেনে রাখবো যে নেপোলিয়ানকে আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল। তারপর ক্ষমতায় আসে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্যের সময়কালে, শাসনামলে চীনা পর্যটক ফাহিয়েন এসেছিলেন। বিক্রমাদিত্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন কালিদাস একজন মহাকবি। ওনার কাব্যগ্রন্থ আছে মেঘদূত, রঘুবংশ, অভিজ্ঞান শকুন্তলম। আর এই অভিজ্ঞান শকুন্তলম থেকেই পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেন শকুন্তলা। এই গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয় হুন শক্তির কাছে। হুন শক্তি হচ্ছে মধ্য এশিয়ার যাযাবর জাতি। গুপ্ত সাম্রাজ্যের পাণ্ডিতগণ ছিল আর্যভট্ট, কালিদাস, বিষ্ণু শর্মা, বরাহমিহির। আর্যভট্ট সম্পর্কে আমরা কিছু জেনে নেই। আর্যভট্ট উনি হচ্ছে আহ্নিক ও বার্ষিক গতি নির্ণয় করেন। শূন্য এর আবিষ্কারক এই আর্যভট্ট। তারপর আমরা জানবো যে গৌড় শাসনের প্রথম রাজা ছিলেন শশাঙ্ক। শশাঙ্ক হচ্ছে প্রথম এবং স্বাধীন সার্বভৌম রাজা শশাঙ্ক। কারণ শশাঙ্ক প্রায় 600 খ্রিস্টাব্দের দিকে উত্তর ভারতের রাজা হর্ষবর্ধন থেকে গৌড় জনপদকে স্বাধীন করে নিয়ে নেন। এজন্য ওনাকে বলা হয় প্রথম এবং স্বাধীন সার্বভৌম রাজা। উনি গৌড় জনপদ গড়ে তোলেন। তখনকার রাজাদের বলা হতো মহাসামন্ত। তো তানেশ্বর রাজ্যের রাজা ছিলেন হর্ষবর্ধন। আর হর্ষবর্ধনের বোন ছিল রাজশ্রী। এই রাজশ্রীকে অপহরণ করেন শশাঙ্ক। তাকে উদ্ধার করার জন্য তার ভাই হর্ষবর্ধন শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করেন। এই হর্ষবর্ধন এর শাসনামলে চীনা পর্যটক হিউয়েন সাং এসেছিলেন। হিউয়েন সাং এর একটা গ্রন্থ হচ্ছে সিদ্ধিতে তিনি অজন্তা ইলোরা গুহাচিত্র উল্লেখ করেন। অজন্তা ইলোরা গুহাচিত্রগুলো আসলে বর্তমানে ভারতের মহারাষ্ট্রে আছে। আচ্ছা, হিউয়েন সাং নিয়ে আমরা কিছু কথা বলি। হিউয়েন সাং এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র হচ্ছে নালন্দা মহাবিহারের আচার্য ছিলেন। আর নালন্দা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষক ছিলেন হর্ষবর্ধন। মগধ রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবস্থান। প্রতিষ্ঠাতা সক্রাতিত্য, প্রথম কুমার গুপ্ত। তো গৌড় শাসনের পরে একটা অরাজক অবস্থা চলে আসে, যেটাকে আমরা মাৎসনেই বলি। মাৎসনেই শব্দটা একটি সংস্কৃত শব্দ। মাৎসনেই চলে 7ম থেকে 8ম শতকের দিকে। শশাঙ্কের মৃত্যুর পর মাৎসনেই আসে। মাৎসনেই মানে হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি বা অরাজক অবস্থা